হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 ভূগোলের চতুর্থ অধ্যায় ভূগঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ যে তোমাদের চ্যাপ্টারে রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো যদি এখন থেকে ভালো করে করতে শুরু করে দাও তাহলে তোমার পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, আরেকটা কথা, তোমাদের কিন্তু এরপরে আসছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, সেখানে কিন্তু 40 নম্বরই থাকবে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার মতো। ঠিক আছে, তো এখানে প্রথমত তোমাদেরকে শর্ট প্রশ্ন দেখাবো, তারপর বড় প্রশ্নগুলো দেখিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদেরই সুবিধা হবে। প্রথম প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কোনটি? এর মধ্যে নদীর কাজ, ভূমিকম্প, সমুদ্র তরঙ্গের কাজ নাকি হিমবাহের কাজ? উত্তর হবে ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। সেকেন্ড প্রশ্ন, ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে যে ভূত্বকের পরিবর্তন হলে তাকে কি বলে? তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। ঠিক আছে, আবার পড়ছি, ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন হলে তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় যে আলোড়নের প্রভাবে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমস্থিতিক আলোড়ন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয়? উত্তর হবে কমে। তারপরে প্রশ্ন, গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে ক্রিয়া করে কেমন ভাবে? উল্লম্বভাবে, অনুভূমিকভাবে, তির্যকভাবে? উত্তর হবে অনুভূমিকভাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, একটি আকস্মিক ভূবিপর্যয় হলো কোনটি? এর মধ্যে উত্তর হবে ভূমিকম্প। ঠিক আছে, একটি আকস্মিক ভূবিপর্যয় হলো আর কি ভূমিকম্প। তারপরে প্রশ্ন, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত সৃষ্টি হয়? উত্তর হবে হিমালয় পর্বত সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয় কোন পর্বত? দেখো, একটু আগে আমরা পড়লাম হিমালয় পর্বত, আর হিমালয় পর্বত কি পর্বত? উত্তর ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কটি? এটা তোমরা ছোট ক্লাসে বা ছোটবেলায় পড়েছো। উত্তর হবে 7টি। ঠিক আছে, তারপর প্রতিসারি পাত সীমান্তে গঠিত হয়েছে কোন পর্বত? বিন্ধ্য পর্বত নাকি হিমালয় পর্বতশ্রেণী নাকি মধ্য আটলান্টিক শৈলশিরা? উত্তর হবে মধ্য আটলান্টিক শৈলশিরা প্রতিসারি পাত সীমান্তে গঠিত হয়েছে। তারপরে প্রশ্ন, অসংখ্য পর্বত যেখানে মিলিত হয় তাকে কি বলে? অসংখ্য পর্বত যেখানে মিলিত হয় সেখানে পর্বত গ্রন্থি বলা হয়। ঠিক আছে, তারপর টেথিস মহীখাত থেকে সৃষ্ট পর্বতের নাম কি? টেথিস মহীখাত থেকে সৃষ্ট পর্বতের নাম হলো হিমালয়। তারপরে প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন কত সালে? উত্তর 1912 সালে। ঠিক আছে, আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাত সংস্থান তত্ত্ব। উত্তর হবে পিচো। পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের প্রবর্তক। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো কোনটি? উত্তর হবে অগ্নুদ্গম ও আন্তর্জাত প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, হিমালয় ও কারাকোরামের মধ্যে আছে কে? হিমালয় ও কারাকোরামের মধ্যে আছে লাদাখ। তারপরে প্রশ্ন, ঊর্ধ্ববঙ্গে শৈলশিরা ও অধোবঙ্গে উপত্যকা গঠিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জুরা গঠন। ঠিক আছে, তারপর চ্যুতির ফলে সৃষ্টি হয় কি পর্বত? চ্যুতির ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে এসো ক্যালডেরা। ক্যালডেরা লক্ষ্য করা যায় কোন পর্বতে? উত্তর হবে আগ্নেয় পর্বতে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা অবস্থিত কোথায়? উত্তর হবে প্রতিসারি সীমান্তে। তারপরে প্রশ্ন, ভোজ ও ব্ল্যাক ফরেস্ট কি? না, ভোজ ও ব্ল্যাক ফরেস্ট হলো হোস্ট। ঠিক আছে, এরকম তোমাদের অপশন দিয়েও থাকতে পারে অথবা ওয়ান লাইনের শর্ট প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রশ্নের সঙ্গে ডিরেক্ট উত্তর হিসেবে পড়ে মনে রাখবে। ঠিক আছে, এর মধ্যে কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? উত্তর হবে স্ট্রম্বলি। স্ট্রম্বলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। ভারতের একটা জীবন্ত আগ্নেয়গিরি তোমরা পড়েছো ছোটবেলায়, উত্তর হবে ব্যারেন। ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত। ঠিক আছে, তারপরে প্রশ্ন, টেবিল ল্যান্ড নামে পরিচিত ভূমিরূপটি কোনটি? দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়, তোমরা ক্লাস 7-এ পড়েছো। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? দেখো, বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো উত্তর লাভা মালভূমি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম কি? উত্তর
তিব্বত। তারপরের প্রশ্ন, লাভা মালভূমির উদাহরণ কি হবে? মানে এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি হবে। ঠিক আছে, লাভা মালভূমির উদাহরণ হবে মহারাষ্ট্র মালভূমি। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর তিব্বত মালভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, তিব্বত মালভূমি একটি ড্যাশ গঠিত মালভূমি। কি সেটা? পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে, তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। তারপরের প্রশ্ন, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ভূত্বক কয়েকটি খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোকে কি বলে? উত্তর পাত। তারপরের প্রশ্ন, পৃথিবীর ভেতরে গুরুমণ্ডলে উষ্ণতার তারতম্যজনিত স্রোতটি কি নামে পরিচিত? উত্তর পরিচলন স্রোত নামে পরিচিত। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত শৃঙ্গ কোনটি? উত্তর নেপালের মাউন্ট এভারেস্ট। ভারতের সর্বোচ্চ ভঙ্গিল পর্বত শৃঙ্গ কোনটি? উত্তর কাঞ্চনজঙ্ঘা। অধঃপাত অঞ্চল কোন বিজ্ঞানীর নামানুসারে চিহ্নিত করা হয়? উত্তর হুগো বেনিয়ফ। তারপরের প্রশ্ন, একটি বদ্বীপ সমভূমির উদাহরণ দাও। উত্তর হবে গঙ্গা নদীর মোহনায় সৃষ্ট হচ্ছে বদ্বীপ সমভূমি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, অভিসারী পাতের সংযোগস্থলকে কোন রেখা বলা হয়? উত্তর সূচর রেখা বা সিবন রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্গারল্যান্ড ও গন্ডওয়ানাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহীখাতটির নাম কি? উত্তর তেথিস মহীখাত। এটাও গুরুত্বপূর্ণ। পৃথিবীর দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম তোমরা পড়েছো ছোটবেলাতেও, আরাবল্লী, অ্যাপেলেশিয়ান। তারপরে প্রশ্ন, বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? উত্তর পর্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? উত্তর হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। তারপরের প্রশ্ন, ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম? উত্তর হবে ব্যারেন। একটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম? উত্তর জাপানের ফুজিয়ামা। ঠিক আছে, তারপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি? দক্ষিণ আমেরিকার আন্দিজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্তানের ফলে কোন পর্বতের সৃষ্টি হয়? উত্তর স্তূপ পর্বতের সৃষ্টি হয়। আগ্নেয় পর্বতের চূড়ায় কি দেখা যায়? দেখা যায় জ্বালামুখ। পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তর পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। দ্য গ্রেট রিফট ভ্যালি। একটি মৃত আগ্নেয়গিরির নাম? মায়ানমারের পোপো। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? উত্তর হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। এগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু পড়া, ছোটবেলা তোমরা কিন্তু পড়েছো। পৃথিবীর বৃহত্তম শিল্ড কি? উত্তর আফ্রিকান শিল্ড। ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ। মহারাষ্ট্রের লাভা মালভূমি কি নামে পরিচিত? ডেকান ট্র্যাপ নামে পরিচিত। ঠিক আছে, একাধিক লাভাস্তরে গঠিত আগ্নেয় শঙ্কুকে কি বলা হয়? উত্তর বিমিশ্র আগ্নেয়গিরি। তারপরে প্রশ্ন, ভূত্বকের প্রথম ক্রমের ভূমিরূপের নাম লেখো। উত্তর হবে মহাদেশ, মহাসাগর। তারপর ভূগর্ভ থেকে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? উত্তর হবে প্লিউম। ওকে, তারপরে দেখা রয়েছে উপর দিকে রয়েছে একটি অবনত সমভূমির উদাহরণ দাও। উত্তর হবে তুরনের নিম্নভূমি। তারপরে দেখা রয়েছে পেডিপ্লেন বা সমপ্রায় ভূমিতে বা শুষ্ক অঞ্চলের সমভূমিতে অনুচ্চ টিলাগুলোকে কি বলা হয়? উত্তর হবে ইনসেল বার্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে প্রশ্ন, ডেভিস প্রবর্তিত নদী সমভূমিকে কি বলা হয়? উত্তর হবে পেনিপ্লেন বা সমপ্রায় সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? উত্তর সাইবেরীয় সমভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ড্যাশ আলোড়নে শিলায় ভাঁজ পড়েও ভঙ্গিল পর্বত গঠিত হয়? উত্তর হবে গিরিজনী আলোড়নে। তারপরের প্রশ্ন, নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে? উত্তর হবে পলি গঠিত সমভূমি গঠন করে। তো এইগুলো হচ্ছে শর্ট প্রশ্ন এই অধ্যায় থেকে। এরপর চলো 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবে। ইনসেল বার্জ কি? প্রথম প্রশ্ন, দেখো, মরু অঞ্চলের পাদদেশীয় সমভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড়গুলোকে ইনসেল বার্জ বলে। যেমন সাহারা মরুভূমিতে ইনসেল বার্জ দেখা যায়, ছবি দেখতে পাচ্ছ, ঠিক এরকম হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মোনাডনক কি? দেখো, মোনাডনক সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলোকে মোনাডনক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনাডনকের নাম অনুসারে নামকরণ করা হয়। উদাহরণ, অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় হচ্ছে মোনাডনকের উদাহরণ। ওকে, মোনাডনকটা খুব ভালো করে করবে। তারপরে প্রশ্ন, হোস্ট কি? ভূ আলোড়নজনিত সংকোচন ও প্রসারণের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উল্লম্বভাবে উপরে উত্থিত হলে তাকে হোস্ট বলে। এটি এক ধরনের স্তূপ পর্বত। উদাহরণ কী হবে? ভারতের সাতপুরা হচ্ছে একটি হোস্ট, মনে রাখবে। ঠিক আছে, ভারতের সাতপুরা একটি হোস্ট, আর হোস্ট কিন্তু এক ধরনের স্তূপ পর্বত।
তারপরে প্রশ্ন, বিদার অগ্নুৎপাত কাকে বলে? দেখো, ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বা বিদার বরাবর বিস্ফোরণ ছাড়া শান্তভাবে এবং ধীরে ধীরে ম্যাগমা নিঃসৃত হওয়াকে বিদার অগ্নুৎপাত বলে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে মালভূমি বা সমভূমি গঠিত হয়, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি। তারপরে প্রশ্ন, ডেকান ট্র্যাপ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্র্যাপ এর অর্থ সিঁড়ির ধাপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমির বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে সিঁড়ির মতো ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়। বোঝা গেল? এগুলো কিন্তু ভালো করে করবে, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু এখন থেকেই পড়তে শুরু করে দাও। ওকে। তারপরের প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? দেখো, উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত মালভূমিগুলোর গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। বোঝা গেল? তারপরের প্রশ্ন, সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? গ্রিক শব্দ আইসো, তার কথা হচ্ছে সম, এবং স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে স্থির, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন উঁচু নিচু স্থান যেমন পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি পরস্পরের মধ্যে উচ্চতাগত সাম্য অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে সমস্থিতিক আলোড়ন বলে। এরপরে প্রশ্ন, মহীখাত বা জিওসিনক্লাইন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে সাগর মহাসাগরের অন্তর্গত সুদীর্ঘ অবনমিত প্রাচীন ভূভাগ মহীখাত নামে পরিচিত। এখানে প্রবক্তাকে মহীখাত সম্পর্কে প্রথম ধারণা দেন ভূবিজ্ঞানী জে হল, জে ডি ডানা প্রমুখ। বৈশিষ্ট্য কি না, মহীখাত ভূপৃষ্ঠের সুদীর্ঘ সংকীর্ণ অবনমিত জলভাগ। প্রতিটি মহীখাতই প্রচণ্ড ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। মহীখাত সর্বদা পলি সঞ্চার দ্বারা অবনমিত হয়। ভঙ্গিল পর্বতের উত্থানে মহীখাতের যথেষ্ট ভূমিকা রয়েছে। উদাহরণ কি হতে পারে? টেথিস মহীখাত। গ্রস্ত উপত্যকা কি? এটা ভালো করে করবে, ঠিক আছে? উত্তরটা দেখে নাও। তো গ্রস্ত উপত্যকা উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে আনসারটা দেখে নিও, ঠিক আছে? এবার করতে হবে কিছু পার্থক্য। কি না, মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পার্থক্যটা কিন্তু ভালো করে করবে। এই অধ্যায় থেকে পার্থক্য আসবেই, সুতরাং যে কটা আমি তোমাদেরকে বলবো পার্থক্য করতে, সেগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করবে এবং মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তাহলে কি দিলাম? মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। ওকে। পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য, এটাও ভালো করে করবে। প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে? করবে। পেডিমেন্ট ও বাজাদা, এই দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে? ভালো করে করবে। আমি আনসার সময় দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এগুলো রেডি করবে। ওকে। এরপর চলে আসো বড় প্রশ্ন, সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয় কেন? ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে, ঠিক আছে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? খুব ভালো করে করবে এটাও। উত্তর দেখে নাও। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলো লেখো। ভালো করে করবে এটা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো? অথবা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে বা মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরি অবস্থান করছে কেন? টিপিল স্টার করে রাখো, এই প্রশ্ন মনে করো পরীক্ষাতে আসবেই, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালো করে তৈরি করবে। ওকে, এটা আমি পড়ে শোনাতে পারতাম, কিন্তু অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা বলে আমি পড়ে শোনাচ্ছি না। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা পড়ো, তোমাদের টেক্সট থেকেও করতে পারো অথবা এই বই থেকেও করতে, যেটা তোমাদের সুবিধা হয়। আর এর বাকি উত্তরটুকু দেখে নাও, বাকি উত্তরটুকু কিন্তু এখান থেকে চলছে, ঠিক আছে? অর্থাৎ এই পর্যন্ত শেষ হচ্ছে। ওকে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও উত্তরটা, আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে দেখে নেবে। এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। এটাও ভালো করে করবে, বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে? এর পরের প্রশ্ন, মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো, অথবা পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এই যে পয়েন্ট দেওয়া রয়েছে, কৃষিকাজ, তারপর ধরো রয়েছে পশুপালন, শিল্প, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পুরোটা পড়ার পরে কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতেই হবে, ঠিক আছে? এই পয়েন্ট ধরেই কিন্তু তোমাদের এক্সাম, মানে তোমাদের যে স্কুলের যে এক্সামিনার, সে কিন্তু এটা দেখে নম্বর দেবে, ঠিক আছে? তাই বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো যেগুলো ব্লু কালারে মার্ক করা আছে বা বোল্ড করে লেখা আছে, এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে, ঠিক আছে?
তো উত্তরটা দেখে নিলে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তরটা, ভালো করে করবে কিন্তু এই প্রশ্নটা। মহীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো, এটাও ভালো করে করবে। ঠিক আছে, মহীভাবক এবং গিরিজনী শব্দগুলো কিভাবে এসছে, তাদের সংজ্ঞাটা, বৈশিষ্ট্য, ঠিক আছে, শ্রেণীবিভাগ, সৃষ্ট ভূমিরূপ কিভাবে হচ্ছে, পুরোটাই খুব ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এর উত্তরটা দেখে নাও, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি উত্তরটা। এটা হচ্ছে গিরিজনী আলোড়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এই পর্যন্ত উত্তরটা শেষ হলো। তারপরে প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো তোমাদের লিখতেই হবে। পাত সংস্থান তত্ত্ব আবিষ্কার, তত্ত্বের মূল বক্তব্য। ঠিক আছে, তারপর দেখো রয়েছে পাত সঞ্চালন ও ভঙ্গিল পর্বতের উত্থান, পুরো ডিটেলস। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখে না উত্তরটা, আমি আস্তে আস্তে সরাচ্ছি বইটাকে, তোমরা কিন্তু উত্তরটা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের যদি কোনো রাইটারের বই থাকে সেখান থেকেও উত্তরটা করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আর সঙ্গে এই ছবিটা যদি পারো, ছবিটা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, ভূগোলে কিন্তু ছবিটা একটা নম্বর আর কি দেয় ছবি দেওয়ার জন্য, সেটা কিন্তু অনেকেই ভুলে যেও না, কারণ জিওগ্রাফিতে ছবিটা কিন্তু মাস্ট। ওকে, দিতেই হবে এরকম প্রশ্নের সঙ্গে ছবিগুলো। তো এই উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। আরেকটা প্রশ্ন, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এটাও ভালো করে করবে। ঠিক আছে, যেগুলো পদ্ধতি দেওয়া রয়েছে, শিলায়ন বা লিথোজেনেসিস, গিরিজনী পর্যায় বা ওরোজেনেসিস, ভাস্কর্য পর্যায় বা লিপ্টোজেনেসিস, এই তিনটে পদ্ধতি কিভাবে হচ্ছে পুরো ডিটেলসটা ভালো করে করবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।